বাবা বাবা, ছেলে তো দেখা যাচ্ছে ভালোই বৌমা ঘরে তুলে নিয়ে এসেছে। তা বলি, রান্নাঘরটা সামলাতে যদি তোমার এতক্ষণ লেগে যায়, তাহলে বাইরের কাজগুলো কে এসে করে দেবে শুনি? বিনা যৌতুকে আমার ছেলের মাথাকে আমার সংসারে তো দেখি ঢুকেই পড়েছ। মনে তো হচ্ছে আমার সংসারটাকে ধ্বংস না করে তুমি কোথাও যাবে না। জানি না গো বিধাতা, জানি না আমার কপালে যে কি আছে, জানি না। মা, আপনিই বলুন না, একা হাতে আর কত তাড়াতাড়ি কাজ করতে পারবো আমি? আমি যতটা পারি ততটাই তো করছি মা। যদিও এতে যদি তাড়াতাড়ি না হয়, সেটাতে তো আমার কোনো হাত নেই মা। আমি একটা কথা বলি মা, যদি কিছু মনে না করেন। আমার কাজে যদি আপনি একটু সাহায্য করতেন, তাহলে সব কাজ একটু তাড়াতাড়ি শেষ হয়ে যেত। তবে এইগুলো করতে আমি আপনাকে কখনোই জোরাজুরি করব না। আপনি চাইলে করতে পারেন, আবার না চাইলে নাও করতে পারেন। কি, তোমার এত বড় সাহস? আমার মুখে মুখে তর্ক করছো? এই মেয়ে, তুমি কি বোঝাতে চাইছো সেটা কি আমি বুঝি না ভেবেছো? আমার চুলগুলো কি আর এমনি এমনি পেকেছে? তোমার কাহিনী সব কিছুই আমি বুঝি। তুমি এটাই ইঙ্গিত করছো না যে আমি ঘরে শুয়ে বসে থাকি শুধু, আর কোনো কাজকর্ম করি না, তাই তো? ও মা, আপনি এসব কী কথা বলছেন মা? আমি এই কথা আপনাকে কখন বললাম? আমি তো এ ধরনের কথা কোনোদিন কল্পনাতেও বলতে পারবো না। আপনি কেন শুধু বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছেন মা? আমি তো শুধু আপনাকে বলেছি আমার হাতে হাতে একটু সাহায্য করতে। আমাকে আর মিথ্যে মিথ্যে বলে 10-20 বোঝাতে হবে না। আমি যা বোঝার সবই বুঝে গিয়েছি। দাঁড়াও, আজকে আমার ছেলে একবার ঘরে ফিরে আসুক, এর একটা ব্যবস্থা আমি করবই। ছেলেটাকে 10 মাস 10 দিন গর্ভে ধরে কত কষ্ট করে মানুষ করেছি কি এই দিন দেখার জন্য? আসুক আমার ছেলে আজকে, আসুক, আমি এর একটা বিচার করেই ছাড়বো। না না মা, আপনি ওনাকে কিছুই বলবেন না। আমি তো আপনাকে কিছুই বলিনি। কেন শুধু শুধু আমার উপর মিথ্যে দোষারোপ করছেন? হায় রে বিধাতা, এই সংসারে কি আমি কোনো কথাই বলতে পারবো না? কোনো কথা বললেই শুধু বিচার আর বিচার। আচ্ছা ঠিক আছে মা, আপনি যেটা ভালো মনে করছেন সেটাই করুন। আপনাকে আমি কিছুই বলবো না আর। কত স্বপ্ন দেখেছিলাম যে ছেলেটাকে মোটা অঙ্কের যৌতুক নিয়ে তারপর বিয়ে করাবো। সব স্বপ্নের মধ্যে ছেলেটা একেবারে জল ঢেলে দিল। আমি যে এখন কি করব কিছুই বুঝতে পারছি না। এখন শুধু একটাই রাস্তা দেখতে পাচ্ছি, ছেলেটার কানে বৌমার নামে বিষ ঢেলে দিতে হবে। এতে যদি একটু ছেলেটার শিক্ষা হয়, একটু পরেই আমার ছেলেটা কাজ থেকে ফিরে আসবে। দেখি কি করা যায়, এখন থেকে অভিনয়টা শুরু করতে হবে। যাই যাই, বারান্দায় গিয়ে বসি আগে, তারপর যা করার আমি করে নিচ্ছি। বাবা, আমাকে তো চিনিসনি, আমি তোর মা হলে কি হবে? একটা সময় নিজের শাশুড়িটাকে কত যে অত্যাচার করেছি, সব কিছু এই বুদ্ধি মাতার খেল ছিল রে। এবার যে কোনো মতে তোর ওই মেয়ের সাথে তালাক করিয়ে তোকে আবার বিয়ে করাবো। আরে মা, ও মা, কি হয়েছে তোমার? এখানে দিন দুপুরে বসে বসে এভাবে কান্না করছো কেন? আমাকে সবটা খুলে বলো মা। আরে মা, তুমি কি আমাকে খুলে বলবে তোমার কি হয়েছে, নাকি আমি শাপলাকে ডাক দেব? সবই আমার কপাল রে বাবা, সবই আমার কপাল। আচ্ছা বাবা, তুই আমাকে একটা কথা বলতো,
তুই তো নিজে থেকে বিয়ে করে এনেছিস বৌমাকে। আমি কি কিছু তোকে বলেছি কোনো দিন? আমি তো আরো তুই আর বৌমাকে খুশি মনে মেনে নিয়েছি। সকালে গিয়েছিলাম বৌমাকে বলতে যে বৌমা, রান্নাটা কি হয়েছে মা? আমার তো খুবই খিদা পেয়েছে। সেই উত্তরে তোর বৌমা আমাকে বলল সেই উত্তরে তোর বউ বলল যে এটা হচ্ছে নাকি তার স্বামীর বাড়ি, এটা কোনো তোমার বাড়ি নয় বুড়ি। তাই নাকি তার সাথে একটু বুঝে শুনে কথা বলতাম। আমি আর এ বাড়িতে থাকতে চাই না রে বাবা, এ বাড়িতে আর থাকতে চাই না। আমার বাপের বাড়িতে ছোট একটা ভিটা পড়ে আছে, সেখানেই না হয় চলে যাব আমি। তুই তোর বউকে নিয়ে এখানে সুখে শান্তিতে থাকিস রে বাবা। আমি তো হচ্ছে তোদের মাঝখানের কাঁটা। এই কাঁটাটা দূর হলেই বৌমা সুখী হবে রে, বৌমা সুখী হবে। হা হা হা। কি, শাপলার এত বড় সাহস? তোমাকে এত বড় বড় কথা বলার স্পর্ধা সে পায় কোথা থেকে? আজকে শাপলাকে তোমার সামনেই জিজ্ঞাসা করব যে কেন সে এরকম কথা বলল তোমায়। তাকে আমি পছন্দ করে বিয়ে করেছি, সে ঠিক আছে, কিন্তু তার মানে এ নয় যে সে তোমার সাথে বেয়াদবি করে কথা বলবে। আরে, তুমি কবে এলে? মা, আপনার খাবার রান্না করা হয়ে গেছে, এসে দয়া করে খেয়ে যান। আর শোনো, তুমিও এসো, খাবারটা খেয়ে নাও মায়ের সাথে। আমার যে আরো কত কাজ পড়ে আছে। কই গো, কি হলো তোমার? এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন? আমি কি কিছু ভুল করেছি তোমার সাথে? বলো। এসো না গো, মাকে নিয়ে তোমরা দুইজন একসাথে খাবারটা খাও। আমি বরং ঘরের অন্যান্য কাজগুলো সেরে ফেলি। শাপলা, আর কত অভিনয় করবে তুমি? তুমি কিভাবে মায়ের সাথে এরকম বাজে ব্যবহার করতে পারলে বলো? আমি তোমাকে পছন্দ করে বিয়ে করেছি বলে এই ভেবো না যে আমি তোমাকে মাথার উপর চড়িয়ে ফেলেছি। এই বাড়িটা হচ্ছে প্রথমে আমার মায়ের, তারপর আমাদের। নিজে থেকে পছন্দ করে তোমাকে বিয়ে করেছি, আর মাও আমাদেরকে মেনে নিয়েছেন। তবুও তোমার এসব ভালো লাগছে না, তাই তো? তোমাকে আমি শেষবারের মতো বলে রাখছি, মায়ের সাথে এরকম বাজে ব্যবহার আর কোনোদিন করলে তোমাকে কিন্তু এই বাড়ি থেকে তাড়িয়ে দেব। বাবা বাবা, সেরকম ভাবে বাড়ির মধ্যে প্যাঁচটা একেবারে লাগিয়ে দিয়েছি। বুঝুক বুঝুক, এবার আমার সোনা ছেলেটা বুঝুক যে কি একটা কালো সাপ ধরে নিয়ে এলো আমার সংসারে। বোঝারও দরকার আছে আমার ছেলের। আমার ছেলেটা তো বউ পাগল হয়ে গেছে ওই মুখ পুরিটার জন্য। ওগো, তুমি আমায় ভুল বুঝো না, আমায় বিশ্বাস করো। এগুলো যে সব মিথ্যা কথা। আমি তো মাকে কিছুই বলিনি। সকালে মা রান্নাঘরে গিয়ে আমায় জিজ্ঞাসা করলেন, বললেন খাবার হয়েছে কিনা। আমি তো তখন এটাই বলেছিলাম যে একা হাতে এতগুলো কাজ কিভাবে সামলাবো মা। আমি তো শুধু এইটুকুই বলেছিলাম। আপনি যদি দয়া করে আমার হাতে হাতে একটু কাজ করে দিতেন তাহলে তো খুবই ভালো হতো মা। সেটাই তো আমি বলেছিলাম ওনাকে। আমি আর কিছু বলিনি গো, বলিনি, বিশ্বাস করো। ও আচ্ছা, তাহলে তুমি বলতে চাইছো তোমাকে বিশ্বাস করব আর আমার জন্মদাত্রী মাকে অবিশ্বাস করব, তাই তো? আমার মা তো কোনোদিনও মিথ্যা কথা বলতেই পারে না। মিথ্যা কথা তুমিই বলছো। ভেবেছিলাম মা হারা মেয়েটা খুব ভালো হবে আমার বউ হিসেবে, কিন্তু এখন দেখছি এইসব মেয়ে তো একদমই ভালো নয়। কি যে করব আমি এখন কিছুই বুঝতে পারছি না। আমার কপালটাই মনে হয় খারাপ। কি রে পারুল, এভাবে আনমনা হয়ে আছিস কেন? সত্যি করে বল তো, কি হয়েছে তোর? আমাকে যদি কিছু না বলিস তাহলে কাকে বলবি? তাড়াতাড়ি বল, কি হয়েছে? মা, বলছিলাম যে দিদিকে তো বিয়ে দিয়েছো, সে 8-9 মাস হয়ে গেছে।
এখনো পর্যন্ত দিদির তো কোনো খোঁজই পাইনি। মা, আমি একটু দিদির বাড়িতে যাই না বেড়াতে? অনেক দিনই তো হয়ে গেল দিদিকে দেখি না। পাশের গ্রামেই তো বিয়ে হয়েছে দিদির। অনুমতি দাও না মা, দিদিকে তো খুবই মনে পড়ছে। এসব কি কথা বলছিস রে তুই? পারুল, তুই কি ভুলে গেছিস ওই মেয়ে তোর আপন বোন নয়, তোর সৎ বোন? তুই তো হচ্ছিস আমার নিজের মেয়ে, আর ও হচ্ছে আমার সতীনের মেয়ে। তাই যেটা বলছিস একটু বুঝে শুনে বলিস। তুই তোর মতো থাক, আর ওকে ওর মতো করে থাকতে দে তো। আর আমরা তো ওকে যেচে পড়ে বিয়ে দিইনি, ও তো নিজে থেকেই যেচে পড়ে বিয়ে করেছে। যা, রান্নাঘরে যা, খাবার রাখা আছে, খেয়ে নে। খবরদার, আর কোনোদিনও ওই মুখপুরীর নামটা মুখে নিবি না। মা, তোমরা ওকে বিয়ে দাওনি তো কি হয়েছে? যতই হোক, ও তো আমার বড় দিদি, আর ও তো আমাকে খুবই ভালোবাসতো। আর ও তো তোমাকেও খুব ভালোবাসতো। তুমি এরকম করে কথা বলছো কেন বলো তো? চলো না মা, দিদিকে একটু দেখে আসি। শুধু একবারই তো বলেছি। ও মামা, আমার সোনা মা, দাও না গো, দিদির সাথে একটু দেখা করেই চলে আসবো। বেশি তো দূরে নয় এখান থেকে। আমার মেয়েটাও হচ্ছে একটা নাছোড় বান্দা। যতই ওকে বলি না কেন, আমার কোনো কথাই সে শুনবে না। আচ্ছা শোন তাহলে, আগামীকাল সকালে তুই একা একাই চলে যাস তোর দিদির বাড়িতে। আমি আর তোর বাবা কিন্তু যেতে পারবো না, কারণ তোর দিদি তো নিজে থেকে ওই ছেলেটাকে বিয়ে করেছে। কোন মুখে যাব ওই বাড়িতে, তুই বল? তুই গিয়ে বরং তোর দিদিকে দেখে চলে আসিস। ওখানে গিয়ে কিন্তু থাকিস না, যাবি আর চলে আসবি বাড়িতে। তুই বুঝতে পেরেছিস আমি কি বলতে চাইছি? সত্যি বলছো মা? ও মা, তুমি আমার লক্ষ্মী মা। তুমি খুব ভালো মা, খুব ভালো। আমি আগামীকাল সকালেই চলে যাব। আর আমি ওখানে গিয়ে থাকবো না মা, আমি শুধু যাব আর আসবো। আমি শুধু দিদিকে একবার দেখেই চলে আসবো। মা, এখন আমাকে দুটো খেতে দাও, আমার তো খুবই খিদা পেয়েছে। আমি কেন যে নিজে থেকে বিয়ে করতে গেলাম বিধাতাই জানে। ছোটবেলায় নিজের মাকে হারিয়েছি, তারপর থেকে আমার সৎ মাই আমাকে নিজের মায়ের মতো ভালোবেসেছে। কোনোদিনও মায়ের অভাব বুঝতে দেয়নি। হ্যাঁ, মাঝে মাঝে হয়তো একটু শাসন করেছে, কিন্তু বেশিরভাগ সময় তো আমাকে ভালোবেসেছে। হায় রে বিধাতা, কেন যে মা বাবার কথা না শুনে এই বাড়িতে বিয়ে করতে এলাম। আজকে যদি মা বাবার কথা শুনতাম, তাহলে বোধহয় আমার এই অবস্থা হতো না। প্রথম প্রথম ভেবেছিলাম আমার স্বামী আমাকে খুবই ভালোবাসবে, কিন্তু এখন দেখা যাচ্ছে শাশুড়ি মা কথায় কথায় সব সময় আমাকে কথা শোনায়। আর আমার স্বামীও না জেনে বুঝে আমাকে দিনের পর দিন কথা শোনাচ্ছে। আমার সাথে ওরা যে অত্যাচার শুরু করেছে, এই অত্যাচারের শেষটা কোথায় আমি তো কিছুই বুঝতে পারছি না। এই যে আমাকে 2টা কলসি নিয়ে পাঠালো। এই এত বড় বড় কলসিগুলো জল ভরে আমি কিভাবে বাড়ি নিয়ে যাব? 2টা কলসি জল ভরে একসাথে নিয়ে যাওয়া সম্ভব? ইচ্ছা করছে নদীর জলে ডুবে মরি। দিদি, এই দিদি, এখানে কি করছিস রে? তুই কি পুকুর ঘাটে বসে বসে কান্না করছিস না রে? এই দিদি, দেখ রে, আমি তোর বোন, তোর ছোট বোন এসেছে রে। আরে আরে, সোনা বোন, তুই কখন এলি? আর আমি যে এই পুকুরের ঘাটে আছি সেটা তুই জানলি কি করে বোন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোকে বাবা মা আসতে দিল আমাদের এখানে? বোন রে, ও বোন, বল না রে, তুই কিভাবে এখানে চলে এলি? আর মা বাবা কি আমার উপর এখনো রেগে আছে? বল না রে বোন, বল। দিদি, তুই কিন্তু ভুলে যাচ্ছিস, এই গ্রামে ঢোকার শুরুতেই কিন্তু এই পুকুরটা পড়ে। তাই তোকে ওই দূর থেকে আমি দেখতে পেলাম।
ভাবলাম এটা মনে হয় দিদিই হবে, এগিয়ে এসে দেখি সত্যিই তুই। না রে দিদি, বাবা মা তো তোর উপর থেকে রাগ একদমই কমায়নি। কেন যে নিজে থেকে বিয়ে করতে গেলি? মা বাবা তো বলেই ছিল যে তোকে খুব ভালো জায়গা থেকে বিয়ে করাবে। এখন তো দেখছি তুই একদমই ভালো নেই রে। সত্যি করে বল না রে দিদি, তোর কি হয়েছে? ওই দূর থেকে কিন্তু আমি সব দেখেছি, তুই কান্না করছিলিস। আমি আর কি বলবো রে বোন, এই সব কিছুই হচ্ছে আমার কপাল। অবশ্য কপাল বললেও খারাপ হবে, নিজে যেচে পড়েই তো মাতব্বরি করে বিয়েটা করেছিলাম। কিন্তু এই সংসারে যে আমি একদমই ভালো নেই রে। সবসময় শাশুড়ি মা আমার স্বামীর কানে বিষ ঢেলে দেয়, আর আমার স্বামী না জেনে না বুঝে আমাকে অনেক কথা শোনায়, অনেক অত্যাচার করে। জানি না রে বোন, এভাবে আর কতদিন বেঁচে থাকতে পারবো। এসব কি বলছিস দিদি? তোর শাশুড়ি তোকে এত অত্যাচার করে? আর তোর স্বামীও? আমি তো শুনেছিলাম জামাইবাবু তোকে অনেক ভালোবাসে, কিন্তু এখন জামাইবাবুর হঠাৎ করে কি হয়ে গেল রে? আর আমি তো কিছুই বুঝতে পারছি না, তোর শাশুড়ি মা এত জঞ্জাল কেন? কি করেছিস তুই? এতে আমার কোনো দোষ নেই রে বোন। আসলে আমার শাশুড়ি মার স্বপ্ন ছিল যে তার একমাত্র ছেলেকে মোটা অঙ্কের যৌতুক নিয়ে বিয়ে করাবে। কিন্তু তার ছেলে আমাকে বিয়ে করার পর তো মোটা অঙ্কের যৌতুক পায়নি, তাই আমার শাশুড়ি মায়ের স্বপ্নও পূরণ হয়নি। তাই তিনি চান আমাকে এই বাড়ি থেকে বের করে দিয়ে কোনো বড়লোক ঘরের মেয়েকে তার ছেলের বউ করে আনতে, যাতে তারা মোটা অঙ্কের যৌতুক পায়। এসব কি বলছো দিদি? এরকম সংসারে থাকার চেয়ে না থাকাই ভালো। তুমি ওই সংসারটা ছেড়ে চলে আসো। আমি বাবা মাকে ডেকে বোঝাবো, তাদেরকে বুঝিয়ে বললে তারা ঠিকই তোমাকে মেনে নেবে। ওদের সংসারে লাথি মেরে তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসো। কিন্তু বোন, কোনো কিন্তু নয় দিদি, আমি তোমার আর কোনো কিন্তু শুনবো না। আমি যা বলছি তুমি সেই তাই করো। আমি বাবা মাকে গিয়ে এক্ষুনি সব খুলে বলছি। তোমাকে এভাবে এখানে রেখে দিয়ে আমরা তো তোমার মরা মুখ দেখতে পারি না। আর এই সংসারে যা অবস্থা শুনলাম, তোমাকে তো ওরা মেরেই ফেলবে। আমি এক্ষুনি বাড়িতে যাচ্ছি দিদি, তুমি তাড়াতাড়ি করো এটা। আমি তো কোনোদিনও প্রতিবাদী ছিলাম না, কিন্তু আপনাদের কথা আর ব্যবহারে আমি এখন প্রতিবাদী হয়ে উঠেছি। মা, আপনি এটাই চান তাই না, যে আমি বাড়ি থেকে চলে যাই আর আপনার ছেলেকে আপনি নতুন করে আরেকটা বিয়ে করাবেন? ঠিক আছে মা, এবার আপনার ইচ্ছা পূরণ হবে। আমি এখান থেকে চলেই যাচ্ছি। এবার আপনার ছেলেকে ভালো ঘর দেখে বিয়ে করিয়ে মোটা অঙ্কের যৌতুক নিয়ে সুখে শান্তিতেই থাকুন আপনারা। আমি ভালোবাসায় অন্ধ হয়ে আপনার ছেলেকে বিয়ে করেছিলাম। এখন আপনার ছেলেকে আপনার কাছে বুঝিয়ে দিয়ে আমি বাবা মায়ের কাছে আবার ফেরত যাচ্ছি। যাওয়ার আগে আপনাদেরকে শুধু একটা কথাই বলে যেতে চাই, যেন আপনাদের কপালে আমার মতো কোনোদিনও কোনো কষ্ট লেখা না থাকে। তবে আপনারা আমার সাথে যে অন্যায়টা করেছেন, এটার ফল আপনারা একদিন না একদিন নিশ্চয়ই পাবেন। ঈশ্বর ঠিকই আপনাকে এটার জন্য শাস্তি দিবে একদিন। বাবারে, তোর বউকে বোঝা, তোর বউ কিন্তু মুখে মুখে বড্ড তর্ক করছে। এই যে বৌমা, বড্ড সাহস বেড়েছে তোমার। যা বলছো বুঝে শুনে বলছো তো? আমি তো কোনোদিনও চাইনি আমার ছেলে যৌতুক নিয়ে বিয়ে করুক। আমি তো শুধু এইটুকুই চেয়েছিলাম যে আমার ছেলে সত্যিকারের একটা ভালো মেয়েকে বিয়ে করুক। কিন্তু তোমার যা হালচাল, তোমাকে তো আমার একদমই ভালো লাগেনি কোনোদিনও। রাজু বাবা, ওকে যেতে দে রে, যেতে দে। আমি এর চেয়ে 1000 গুণে ভালো মেয়ে দেখে তোকে বিয়ে করাবো, তারপর বোঝাবো ভালো মেয়ে কাকে বলে। যাও যাও বাপু, যাও, যেখানে যাওয়ার ইচ্ছা চলে যাও। আমার মা তোমার চেয়েও ভালো মেয়ে দেখে আমাকে বিয়ে করাবে। তোমাদের মতো গরিব ঘরের ফকিন্নি মেয়েদেরকে আমি আর জীবনেও বিয়ে করব না। কি ভাবো তুমি নিজেকে? হ্যাঁ, কি ভাবো তুমি নিজেকে? 2 টাকার মুরত নেই আমাকে দেওয়ার, আবার নিজে নিজে হুমকি দিচ্ছ। এই শোনো, তোমাকে না আমি একদম হুমকি দিচ্ছি না, শুধু এইটুকুই বলছি
তুমি আমার সাথে যে অন্যায় করেছো তার ফল যেন তোমার কপালে বিধাতা লিখে না রাখে। আমি এক্ষুনি চলে যাচ্ছি এই বাড়ি থেকে। এই বাড়িতে থাকার আমার বিন্দুমাত্র কোনো ইচ্ছা নেই। আরে এখানে এভাবে না বকবকিয়ে যাও না বাপু, যাও না। তোমাকে আটকাচ্ছে কে বলো তো? যত তাড়াতাড়ি আমার বাড়িটা খালি করে দিতে পারবে তত তাড়াতাড়ি আমার শান্তি, আমার মায়েরও শান্তি। দেখবো তুমি কি করতে পারো আর আমি কি করতে পারি। আমি তো তোমার সাথে কোনো প্রতিযোগিতা করছি না, শুধু এইটুকুই বলছি তোমার যাতে সব সময় ভালো হয়। আমি চলে যাচ্ছি, ভালো থেকো। তা কেমন খেলা খেললাম শাশুড়ি মা? আমার স্বামীকে ভুলিয়ে ভালিয়ে এই বাড়ি সহায় সম্পত্তি সব কিছুই তো আমার নিজের নামে লিখে নিলাম। এবার তোমরা দুই মা ছেলে এই বাড়ি থেকে বের হয়ে যাও বলছি। এখন থেকে আইনগতভাবে এই বাড়িটা হচ্ছে শুধুই আমার, আর এই বাড়িতে শুধুমাত্র আমি একাই থাকবো। কোনো দিনও যেন এ বাড়ির আঙ্গিনাতে তোমাদের না দেখি। এ বাড়িতে আমি এখন একাই রাজত্ব করব, বুঝেছো? এই সব কিছুই হচ্ছে তোমাদের পাপের ফল, বুঝেছো? আমি অনেক আগেই জেনে গিয়েছি যে তোমরা নাকি আগের বউটাকে অনেক অত্যাচার করে তাড়িয়ে দিয়েছিলে। তাহলে এবার বুঝো বাড়ি থেকে তাড়িয়ে দিলে মনের মধ্যে কত কষ্ট লাগে। বৌমা, এই বৃদ্ধ বয়সে আমাকে আর তাড়িয়ে দিও না। আমি তো দেখে শুনে আমার ছেলের জন্য তোমাকে বউ করে এনেছিলাম। এখন তো মনে হচ্ছে আমার ছেলের আগের বউটাই ভালো ছিল। আমার জন্য এই সংসারটা ভেঙে গেল। হায় হায় রে, পোড়া কপাল আমার। আমি এখন বুঝতে পারছি মা, তুমি আমার সংসারটাকে কিভাবে ভেঙে দিয়েছো। আর তুমিও শুনে রাখো, তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করব না। তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো, আমার সাথে প্রতারণা করে এই বাড়িটা তোমার নামে লিখে নিয়েছো। তুমি আমাকে কি শাস্তি দেবে? তুমি তো তোমার কর্মফল ভোগ করছো। মানুষ যা কর্ম করে তাকে সেই ফল ভোগ করতে হয়। এতে আমার কোনো আফসোস নেই। যাও বলছি, যাও, বাড়ি থেকে তোমরা এক্ষুনি বের হয়ে যাও।